নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার বিজনেস মডেল অ্যানালাইসিসের এই সিরিজটা আজকে হচ্ছে 4 নম্বর এপিসোড। এর আগে অলরেডি 3টে এপিসোড হয়ে গেছে। আজকে আমাদের পার্ট 4 বলতে পারেন, 4 নম্বর এপিসোড। বিজনেস মডেল অ্যানালাইসিস বুঝতেই পারছেন, যে কোনো স্টক সিলেকশনের ক্ষেত্রে বিজনেস মডেলের অ্যানালাইসিসটা খুব দরকার। যে আপনার স্টকটার মধ্যে তার যারা পিয়ার্স রয়েছে, কম্পিটিটার্স রয়েছে, ওই সেক্টরে যে বাকি স্টকগুলো রয়েছে, তার থেকে আপনার স্টকের মধ্যে কি অ্যাডভান্টেজ রয়েছে, বিজনেস মডেলে কি এজ রয়েছে, কি সুবিধে রয়েছে, সেটা জানা খুব দরকার। শুধুমাত্র নাম্বারকে রিসার্চ করে যদি আপনি কোনো স্টক সিলেকশন করেন, তাহলে আপনি কোনো স্টককে হোল্ড করতে পারবেন না। একটা স্টক আজকে আপনি সিলেক্ট করলে, দেখা গেলো পরের কোয়ার্টারে তার রেজাল্ট যেটা বলেছিল সেটা হলো না, যেটা এক্সপেক্টেড ছিল বা যেটা গাইডেন্স ছিল কনকলে, সেরকম রেজাল্ট হলো না। অনেক সময় কি হয়, তখন আমরা স্টকটাকে সেল করে দিই। আবার নেক্সট কোয়ার্টারে দেখা গেলো সে স্টকটা কাম ব্যাক করে গেল। এবার আমার যদি বিজনেস মডেল সম্বন্ধে জানি যে এই স্টকটা, আমার যে স্টকটা আছে সেটা বাকিদের থেকে তার অনেক সুবিধা আছে, তাহলে স্টকটার প্রতি আমার কনফিডেন্সটা সহজে লুজ হবে না। মানে একটা কোয়ার্টার নাম্বার যদি হেরফের হয়ে যায়, আমি স্টকটাকে সেল করে দেবো না। এই জন্য স্টকের বিজনেস মডেলটা বোঝা খুব দরকার। মানে বিজনেস মডেলের মধ্যে বাকিদের থেকে আমার স্টকটার মধ্যে সেই সেক্টরে কি অ্যাডভান্টেজ আছে, এর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। লাগাতার আমি বিজনেস মডেল অ্যানালাইসিস ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনাদের স্টক সিলেকশন করতে গেলে কিভাবে করতে হবে, বিজনেস মডেলের যে প্লাস মাইনাসটা, প্লাস কি মাইনাস, এটা আপনাকে বুঝতে হবে, সুবিধাটা বুঝতে হবে। দেখুন, আজকে আমি প্রথমে যে সেক্টরটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যালু ফ্যাশন রিটেল। ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর। ভ্যালু ফ্যাশন রিটেল বলতে মোটামুটি ধরে রাখতে পারেন অ্যাপারেল সেক্টর আর কি, যারা রেডিমেড গার্মেন্টস যে মলগুলো বিক্রি করছে আর কি, তাদের মধ্যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আমি আলোচনা করব। আর ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে কী কোম্পানি আছে, ভিটু রিটেল রয়েছে, ভিমার্ট রয়েছে, বিশাল মেগা মার্ট রয়েছে, তারপরে আপনার ট্রেন্ট রয়েছে, স্টাইল বাজার রয়েছে, আর রয়েছে ডিমার্ট বা অ্যাভিনিউ সুপারমার্ট বলতে পারেন। ডিমার্ট আর ট্রেন্ট, ডিমার্ট কিন্তু যেমন 2016, 17, 15 এইসব পিরিয়ডে কিন্তু ডিমার্ট মানে ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা কামিয়ে দিয়েছে। তখন ডিমার্টের কোনো কম্পিটিটার ছিল না, কিন্তু ডিমার্ট ছিল এই সেক্টরের রাজা আর কি। কোনো এর কেউ তখন কেউ ছিল না। ডিমার্টের সময় 25%, 30%, 35% করে সেলস গ্রোথ করতো। তখন ইনভেস্টরের স্টক থেকে প্রচুর পয়সা কামিয়েছে। তারপরে যে ট্রেন্ড চলে এসলো মার্কেটে, ট্রেন্ড আসার পরে হলো ডিমার্টের বিজনেস স্লো ডাউন শুরু হয়ে গেল। 2022 থেকে 24 দেখবেন ট্রেন্ড জবরদস্ত এরা স্টোর গ্রোথ করেছে। জুডিওর সেই এক্সপেনশন যে 2022 থেকে 24 করে গেছে এরা, এই সময় ট্রেন্ড ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা কামিয়ে দিয়েছে। 2022 থেকে 2024 পিরিয়ডটাতে দেখবেন ট্রেন্ডের শেয়ার বেড়ায় 5x 6x হয়ে গেছে। তারপরে কি হলো, ট্রেন্ড মোটামুটি এক্সপ্যান্ড করে গেলো, যেরকম ডিমান্ড হয়েছিল এক্সপ্যান্ড করে গেছিলো পুরো ইন্ডিয়াতে। ট্রেন্ডটা মানে 2022, 2023, 2024 পিরিয়ডে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেল। তারপরে এগুলো ট্রেন্ডের গ্রোথ কমে গেল, মানে 50%, 60% গ্রোথ ইঞ্জিন এখন 20%, 80% হয়ে গেছে। এখন চলছে, এখন যেসব এই সেক্টরে আপনি যদি দেখেন ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর, যাদের মধ্যে কম্পিটিশন চলছে, হচ্ছে ভিটু রিটেল, ভিমার্ট, বিশাল মেগামার্ট, আর হচ্ছে স্টাইল বাজার। এই 4টা কোম্পানি হচ্ছে এই মুহূর্তে দেখুন মোটামুটি আপনি দেখেন ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের, মানে এরাই হচ্ছে এখন টপ কোম্পানি বলতে পারেন। ভিটু রিটেল, ভিমার্ট, বিশাল মেগামার্ট, আর হচ্ছে স্টাইল বাজার। এবার 4টার মধ্যে আপনি যদি ভিমার্ট আর বিশাল মেগামার্টকে দেখেন, ভিমার্ট আর বিশাল মেগামার্টের মেন সমস্যাটা কোন জায়গায় বলেন তো? ভিমার্ট আর বিশাল মেগামার্ট এদের যে পোর্টফোলিও রয়েছে, এদের অ্যাপারেল সেক্টর যদি বাদ দেন, ভিমার্টের মোটামুটি 25 থেকে 30% রয়েছে হাউস হোল্ড আইটেমস, মানে এফএমসিজি আইটেম যেগুলো থাকে, চাল, ডাল, সাবান, শ্যাম্পু, তেল, চিনি, বিস্কুট, এই আইটেমগুলো ভিমার্টে রয়েছে মোটামুটি 20 থেকে 25%। আর বিশাল মেগামার্টে বলা মোর দ্যান 50%, মানে 60% মতো আইটেম রয়েছে বিশাল মেগামার্টে এই মার্চেন্টাইজ আইটেম, এফএমসিজি আইটেম যেগুলো রয়েছে, চাল, ডাল, চিনি, তারপরে আপনার বিস্কুট, কসমেটিক্স আইটেম, হাউস হোল্ড আইটেম যেগুলো রয়েছে, এগুলো কিন্তু
ভিমার্টের মধ্যে রয়েছে মোটামুটি 25 থেকে 30%, আর বিশাল মেগা মার্টে রয়েছে মোটামুটি 40 থেকে 50%, তারও বেশি, প্রায় 60% রয়েছে বিশাল মেগা মার্ট। সমস্যাটা হচ্ছে কি, আর ভিটু রিটেলকে দেখুন, ভিটু রিটেল আর স্টাইল বাজার এদের কিন্তু অ্যাপারেল সেক্টরে ভর্তি, এদের স্টোরটা মানে গার্মেন্টস, ফ্যাশনেবল গার্মেন্টস, লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্টস উইথ মিনিমাম প্রাইস 300, 400, 500 টাকা প্রাইসে একদম খুব স্টাইলিশ গার্মেন্টস। এটা হচ্ছে মেন টার্গেট হচ্ছে ভিটু রিটেল আর স্টাইল বাজারে। আর বিশাল মেগা মার্ট আর ভিমার্টের সমস্যাটা কি হচ্ছে, এদের মোটামুটি যেমন ভিমার্টে মোটামুটি 25 থেকে 30% রয়েছে মার্চেন্ডাইজ আইটেম, চাল ডাল চিনি এসব জিনিস। আর বিশাল মার্টের কত রয়েছে, প্রায় 60%। এতে কি হচ্ছে, প্যাট মার্জিন, যে প্রফিট মার্জিন হচ্ছে, প্রফিট মার্জিনে কিন্তু এই দুজনেরই সমস্যা হয়ে যাচ্ছে। প্রফিট মার্জিন প্লাস এভারেজ সেলিং প্রাইস, বিল, একটা বিলে কত এভারেজ বিলিং প্রাইস যেটা হচ্ছে, এভারেজ বিলিংও কিন্তু কম হচ্ছে। আমাদের লো কস্ট প্রাইস, আপনার সাথে মার্জিনও অনেক কম থাকে। যেগুলো জেনারেল মার্চেন্ডাইজ আইটেম রয়েছে সেগুলো ভিমার্টও দেখুন, বিশাল মেগা মার্টও দেখুন, এদের পার্সেন্টেজটা অনেক বেশি এই হাউস হোল্ড আইটেমের। এই হাউস হোল্ড আইটেম থাকাতে কি হচ্ছে, এদের নেট প্রফিটে কিন্তু মানে প্রফিট মার্জিনটা কম হয়ে যাচ্ছে, প্লাস বিলিং ভ্যালুটাও কম হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু ভিটু রিটেল আর স্টাইল বাজারের প্লাস পয়েন্ট। ভিটু রিটেল কি হচ্ছে, ভিটু রিটেল দেখুন আগে প্রায় 10 থেকে 15% ছিল, এদের 10 থেকে 15% ছিল এদের হাউস হোল্ড আইটেম, সাবান, তেল, চিনি, শ্যাম্পু, সব জিনিস আর কি। ওগুলোকে ভিটু রিটেল কি করে ধীরে ধীরে কমিয়ে নিয়েছে, কমিয়ে এখন দেখুন 3 থেকে 4% রয়েছে। 95% এখন ভিটু রিটেলে শুধুমাত্র রয়েছে অ্যাপারেলস, রেডিমেড গার্মেন্টস। তার কারণটা কি, অ্যাপারেলস এক তো প্রফিট মার্জিন বেশি, আর দুই হচ্ছে অ্যাপারেলস ফাস্ট মুভিং আইটেম, ফাস্ট মুভিং আইটেম প্লাস প্রফিট মার্জিন বেশি, আর এটাতে বিলিংও বেশি হয়। অ্যাকচুয়ালি আপনার সেলটা বাড়বে কিসে, অ্যাপারেলস দিয়ে, মানে রেডিমেড গার্মেন্টস। তার কারণ কি, এখানে আবার বিলিং ভ্যালুটাও বেশি হচ্ছে, আর এখানে প্যাট মার্জিনটাও বেশি হচ্ছে। আর বিশাল মেগা মার্ট আর ভিমার্টের মেন সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, ভিমার্টে মোটামুটি 25% হাউস হোল্ড আইটেম, বিশাল মেগা মার্টে মোটামুটি 60% হাউস হোল্ড আইটেম। এই হচ্ছে এদের বিলিং ভ্যালুটাও কম হচ্ছে, আর প্যাট মার্জিনটাও কম হচ্ছে। ভালো, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। এই জায়গাটা হচ্ছে ভিমার্ট আর বিশাল মেগা মার্ট, এই দুজনের এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এই জন্য যে ধরুন প্যাট মার্জিনের সমস্যা হয়ে যাচ্ছে। আর এদের যে সব থেকে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপারেলটা রয়েছে, ভিটু রিটেল, ভিমার্ট আর বিশাল মেগা মার্ট, যদি আপনি অ্যাপারেলের ডিফারেন্সটা দেখেন সেটা হচ্ছে ডিজাইনিং। ভিমার্ট আর বিশাল মেগা মার্টের যে ডিজাইনিং রয়েছে গার্মেন্টসের, তার থেকে ভিটু রিটেলের যে ডিজাইন অনেক মানে অনেক অ্যাডভান্স। কেননা ভিটু রিটেলের যে ডিজাইনিং টিম রয়েছে, একদম স্ট্রং টিম রয়েছে এদের ভিটু রিটেলের ডিজাইনিং টিম। একেবারে পুরো ডিজাইন করে এরা যেসব ভেন্ডারকে যদি কাপড় বানায়, গার্মেন্টসটা বানায়, সেই সব ভেন্ডারকে পুরো ডিজাইন পাঠিয়ে দেয়। একটা সিজন মোটামুটি, যখন উইন্টার সিজনে কি কি আমার ডিজাইন লাগবে, এরা 6 মাস আগে ডিজাইন রেডি হয়ে যায়। এরা পুরো ডাটা সেন্ট্রিক কাজ করে, পুরো ডাটা ভিত্তিক কাজ করে, এই পুরো ডাটাটাকে কালেক্ট করে নেক্সট সিজনে এই এরিয়াতে কি কি ধরনের ডিজাইন চলতে পারে, বা কি কি ডিজাইনের ডিমান্ড আসছে, ওরা সেভাবে ওদের কি করে ডিজাইনার টিম দিয়ে গার্মেন্টসে ডিজাইনিং করে, তারপরে এরা ভেন্ডারদেরকে অর্ডার দেয়। এদিকে হচ্ছে এই জন্য ভিটু রিটেল দেখুন অ্যাপারেল সেকশনটা যে আছে, ভিটু রিটেল পুরোটাই অ্যাপারেল নির্ভর হয়ে গেছে। মাত্র 4 থেকে 5% ওদের মানে জেনারেল আইটেম থাকে, পুরোটাই গার্মেন্টস থাকে। এই জন্য ওদের গার্মেন্টসের তেমন ডিজাইনিং কোয়ালিটি অনেক অ্যাডভান্স, মোস্ট ফ্যাশনেবল গার্মেন্টস বানায় ওরা। ওই জায়গাটায় কিন্তু ভিটু রিটেল আর ভিমার্ট আর বিশাল মেগা মার্ট কিন্তু ওই জায়গাটাতে পিছিয়ে যাচ্ছে। এক তো এদের জেনারেল হাউস হোল্ড আইটেমগুলো বেশি আছে, সাবান, শ্যাম্পু, তেল, চিনি সব বেশি আছে, ওগুলোতে মার্জিন কম। আর ভিটু রিটেল কি করেছে, ওগুলো আইটেম ধীরে 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 একদম কমিয়ে দিয়েছে। ওরা শুধু যেসব আইটেমের প্রফিট বেশি, অ্যাপারেলস, গার্মেন্টের পরিমাণটাকে বাড়িয়ে দিয়েছে। মোটামুটি 95% ভিটু রিটেল শুধু গার্মেন্টস রয়েছে। আর বলুন গার্মেন্টসের মধ্যে ভিটু রিটেল কোন জায়গাটা এগিয়ে আছে, ভিমার্ট আর বিশাল মেগা মার্টের ডিজাইনিং। এদের ডিজাইনিং কিন্তু ভিমার্ট এবং বিশাল মেগা মার্ট দুজনের থেকে বেটার। স্টাইল বাজার মোটামুটি, স্টাইল বাজার হচ্ছে ভিটু রিটেলকে ফলো করছে। স্টাইল বাজারের কিন্তু সেম, এদেরও মেন ফোকাস হচ্ছে গার্মেন্টস, অ্যাপারেল। স্টাইল বাজার প্রবলেম হচ্ছে একটাই, স্টাইল বাজারের প্রবলেম হচ্ছে স্টাইল বাজার একটা জোনের মধ্যে আটকে আছে, কনসেন্ট্রেটেড অনলি ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল, উড়িষ্যা। বেঙ্গল আর উড়িষ্যা থেকে বের হতে পারছে না। যে ভিটু রিটেল কি করেছে, বিহার, ইউপি হয়ে পুরো ধীরে ধীরে দেখুন না মোটামুটি অল ইন্ডিয়াতে এক্সপ্যান্ড
করছে, মোটামুটি সব জায়গাতে প্রেজেন্ট রয়েছে ভিটিউরিয়ালের। স্টাইল বাজারের সময় হচ্ছে স্টাইল বেঙ্গল বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল, এরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হয়ে গেছে। এই জন্য দেখবেন যখন দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় যদি Q2-তে আসে তখন স্টাইল বাজারে ব্যাপক সেল হয়, প্রফিটও প্রচুর হয়। আর দুর্গাপূজা যদি Q3-তে পড়ে যায়, যেন এবছর Q2-তে পড়েছিল, এই জন্য স্টাইল বাজার ওরা ভালো প্রফিট, প্যাটটা ওদের দুর্দান্ত হয়েছে। এরা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল, মানে দুর্গাপূজার সেলটা এদের মেন হয়ে গেছে। এটা হচ্ছে স্টাইল বাজারের মেন সমস্যা হয়ে গেছে। স্টাইল বাজার পুরো কনসেন্ট্রেট অন ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন জোন। ভিটিউরিয়াল কিন্তু এই জায়গাতে প্লাস পায়। ভিটিউরিয়াল মোটামুটি অল ইন্ডিয়াতে এরা কিন্তু এক্সপ্যান্ড করছে। এতে কি হচ্ছে, ভিটিউরিয়ালের এরা দিওয়ালিরও সেল পাচ্ছে, দুর্গাপূজারও সেল পাচ্ছে, ছট পূজারও সেল পাচ্ছে, ক্রিসমাসেরও সুবিধা পাচ্ছে। যেহেতু এরা সব জায়গাতে ছড়িয়ে গেছে না, সব রিলিজিয়ন, যত আছে রিলিজিয়ন, বিহারের ছট পূজা, ওয়েস্ট বেঙ্গলের দুর্গা, এরকম সব জায়গাতে, মহারাষ্ট্র, এই যে সব জায়গায় এক্সপ্যান্ড করা থেকে হচ্ছে ভিটিউরিয়ালের প্রত্যেকটা কোয়ার্টার থেকে ওদের কিছু না কিছু গ্রোথ গাইডেন্স কাজ করছে। কিন্তু স্টাইল বাজার কি হচ্ছে, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। এই জন্য দেখুন এই পুরো সেক্টরে কিন্তু সব থেকে বেস্ট সেক্টর, মানে বেস্ট কোম্পানি হচ্ছে ভিটিউরিটি। এই জন্য ধরুন মার্কেট কি করছে, সব থেকে বেশি রিওয়ার্ড কাকে দিচ্ছে, ভিটিউরিটেল। লাস্ট আপনি যদি 1 বছর রিটার্ন দেখেন, 2 বছর রিটার্ন দেখেন, ভিটিউরিটেল কিন্তু সব থেকে বেশি রিটার্ন পাচ্ছে। কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। এখন হচ্ছে এরা কি করেছে, এদের কাছেও আগে ছিল এসব জেনারেল আইটেমগুলো ছিল, তেল, সাবান, শ্যাম্পু, চিনি, এদের কেউ এইসব আইটেমগুলো ধীরে 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 কমিয়ে দিয়েছে। আগে তো কি ছিল, 80% ছিল গার্মেন্টস আর 20% ছিল এইসব হাউস হোল্ড আইটেম। এরা ধীরে ধীরে হাউস হোল্ড আইটেমটাকে কমিয়ে দিয়েছে, কমিয়ে আমাদের 5% নিয়ে আসছে। আর যে অ্যাপারেলস আইটেমটা 80% থেকে বলে 95% করে দিয়েছে। কারণ অ্যাপারেল আইটেমে এক তো মার্জিন বেশি, আর বিলিং ভ্যালুটাও বেশি হয়। আর হাউস হোল্ড আইটেমে মার্জিনও কম, বিলিং ভ্যালুও কম। এই জায়গাটাতে পিছিয়ে গেছে হচ্ছে ভিমার্ট এবং বিশাল মেগামার্ট। আর কি বলো, স্টাইল বাজার আর ভিটিউরিয়ালের মোটামুটি বিজনেস পলিসিটা সেম আছে, কিন্তু স্টাইল বাজারের প্রবলেম হচ্ছে স্টাইল বাজার একটা জায়গায় আটকে গেছে, মানে এরা স্টোর এক্সপানশন ঠিক মতো করছে না। যেভাবে ভিটিউরিয়াল 50% 60% প্রতি বছর স্টোর এক্সপানশন করছে, পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করছে, স্টাইল বাজার কিন্তু সেভাবে করছে না। এই জন্য মার্কেট কি করছে, এই জন্য মার্কেট কিন্তু ভিটিউরিয়ালকে বেশি রিওয়ার্ড দিচ্ছে। লাস্ট আপনি যদি 1-1.5 বছর দেখেন, এই সেক্টরে কিন্তু ভিটিউরিয়াল সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। তার মানে এই পুরো ভ্যালু ফ্যাশন রিটেল যে সেক্টরটা দেখেন, এখানে ভিটিউরিয়ালই সেরা। কারণ সেটা এদের বিজনেস মডেলের জন্য। এবার আমি যে সেক্টরটা নিয়ে আলোচনা করবো, নেক্সট সেক্টর হচ্ছে এফএমসিজি সেক্টর। আর এফএমসিজি সেক্টর, দেখুন এফএমসিজি সেক্টরে কি হয়, আপনি যত এফএমসিজি সেক্টরের কোম্পানি দেখবেন, যদি আপনি বেশিরভাগ বিজনেস অ্যানালাইসিস করেন, দেখবেন যাতে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, বেক্টর ফুডস, এই ধরনের কোম্পানি, বা বরুণ বেভারেজ, আপনি বিকাজিকে দেখেন, আর বাকি যারা আছে তো মনে করেন যেমন নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, এদের মধ্যে কোনো সেলস গ্রোথ ফ্রোথ নেই। কারণটা হচ্ছে এই এফএমসিজি সেক্টরে কি হয়, যে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ভুজিয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই ধরনের কোম্পানিতে না দেখবেন ব্র্যান্ড পাওয়ার খুব বেশি দিন কাজ করে না। এতে বিটুসি কোম্পানি, এদের কাজ হচ্ছে, একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাজ কি, যত সে পুরো একদম রুরাল এরিয়া ঢুকতে পারবে, পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করতে পারবে, যতদিন সে এক্সপ্যান্ড করতে পারবে না, মানে প্রতিটা দোকানে তার মাল থাকতে, প্রতিটা ছোট ছোট দোকানে, ছোট বড় সমস্ত দোকানে তার বিস্কুটটাকে পৌঁছে দেওয়া, অর্থাৎ চকলেটটাকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফএমসিজি সেক্টরের মেন মোটো। দেখুন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি ছোট ছিল, 2000, 4000, 5000 কোটি টাকার কোম্পানি ছিল, ওখান থেকে দেখুন ব্রিটানিয়া গ্রোথ করতে 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 কি, ব্রিটানিয়া কিন্তু ওই সময় দুর্দান্ত গ্রোথ করেছে। আর ব্রিটানিয়া যখন এই গ্রোথ ফেজে ছিল, তার মধ্যে ইনভেস্টাররা কি প্রচুর পয়সা কামিয়েছে। তারপরে একটা সময় পরে কি হলো, ব্রিটানিয়া পরে এক্সপ্যান্ড করে গেল, পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেল। এখন দেখুন ব্রিটানিয়াতে কোনো গ্রোথ নেই, মানে গ্রোথ করার স্কোপই নেই ব্রিটানিয়ার কাছে। কিন্তু বিস্কুট ম্যানুফ্যাকচার স্যার কি করবে, পুরো ইন্ডিয়াতে অলরেডি এক্সপ্যান্ড করে গেছে, এখান থেকে ব্রিটানিয়া 5%, 6% দিয়ে এক্সপ্যান্ড করে, বিশাল ব্যাপার। মানে অল ইন্ডিয়াতে ব্রিটানিয়া ছড়িয়ে গেছে। সেম নেসলেকে দেখুন, নেসলে বেবি ফুড দিয়ে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। আর এখন কিছু নেসলে পুরো একদম পুরো অল ইন্ডিয়াতে নেসলে হেভিলি কি হয়ে গেছে, মানে কি বলে এটাকে স্যাচুরেটেড হয়ে গেছে। ওই যেমন নেসলে এখন তো কোনো গ্রোথ ফ্রোথ নেই। সেম হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, আপনি বরুণ বেভারেজকে দেখেন, বরুণ বেভারেজ আজ থেকে 3 বছর আগেও দেখুন, বরুণ বেভারেজ 2 বছর আগেও
25%, 30% সেলস গ্রোথ করতো। এই করতে করতে পেপসি, নিম্বুস সব প্রোডাক্ট এরা কিন্তু একদম মানে ইন্ডিয়ার মানে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছে। গ্রামের দোকানে গিয়েও আপনি বরুণ বেভারেজের প্রোডাক্ট পাবেন, পেপসি পাবেন। যার ফলে এখন এরা কি হচ্ছে, এদের কাছে সেই 20%, 25%, 30% গ্রোথ করার স্কোপই নেই বরুণ বেভারেজের কাছে। কারণ বরুণ বেভারেজ পুরোপুরি অলরেডি দেখুন ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেছে। এই জন্য বরুণ বেভারেজ বুঝে গেছে যে ইন্ডিয়াতে ওরা সেই 20% গ্রোথ করতে পারবে না। ওরা এখন চলে যাচ্ছে বাইরে, আফ্রিকা, জিম্বাবুয়ে এইসব জায়গায় গিয়ে ওরা এখন নিজেদের বিজনেস ওরা গ্রোথটাকে ওরা ফিরে পেতে যাচ্ছে। মার্কেটে বুঝে গেছে যে বরুণ বেভারেজ কিন্তু আর এই মুহূর্তে 20%, 25% গ্রোথ করার জায়গাতে নাই আর। যার ফলে কি যেদিন বরুণ বেভারেজ লাস্ট আপনি 1 বছর দেখেন, 1 থেকে 1.5 বছর দেখেন, বরুণ বেভারেজ শেয়ারে নো রিটার্ন, মানে মার্কেট ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। যখন ইন্ডিয়ান মার্কেটে বরুণ বেভারেজের ভলিউম গ্রোথ কমে গেছে, সেলস গ্রোথ কমে গেছে, 10%, 12% সেলস গ্রোথ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে ওদের। তারপরে কি হচ্ছে, শেয়ার মার্কেটের বাজারের কিন্তু ইন্টারেস্ট চলে গেছে বরুণ বেভারেজের উপর। আমাদের ক্যাম্পাকলা চলে এসেছে রিলায়েন্স, এরা অলরেডি দেখুন মোটামুটি বরুণ বেভারেজের 10% মার্কেট শেয়ার ক্যাপচার করে নিয়েছে। তার মানে কি বরুণ বেভারেজ এখন একটা স্লো গ্রোথ স্টক হয়ে গেছে। 10%, 12%, 15% করে একটা কন্টিনিউয়াসলি গ্রোথ করতে থাকবে। এখান থেকে আপনি বড় পয়সা ইনকাম করতে পারবেন না। সেম যেমন ব্রিটানিয়া, নেসলে, বিকাজি, বেক্টর ফুডকে দেখুন। বেক্টর ফুড মোটামুটি 9 থেকে 9,000 কোটি টাকার মতো কোম্পানি। লাস্ট 3 বছরে যদি আপনি দেখেন, 3 থেকে 4 বছরে বেক্টর ফুড একদম ছোট কোম্পানি ছিল। এখান থেকে যারা এক্সপ্যান্ড করলো ওরা, পুরো নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ওরা কিন্তু বিস্কুট ছড়িয়ে দিল বেক্টর ফুডে। লাস্ট 3-4 বছরে দেখুন বেক্টর ফুডের শেয়ার প্রায় 3x 4x হয়ে গেছে। কিন্তু লাস্ট 1-1.5 বছর থেকে কি হচ্ছে, বেক্টর ফুডও কিন্তু হয়ে গেছে। বেক্টর ফুড কিন্তু এখান থেকে কিন্তু বেক্টর ফুডকে আর আপনি মানে 25%, 30%, 35% করে সেলস গ্রোথ করা মুশকিল হয়ে যাবে। কিন্তু কোম্পানি অলরেডি প্রায় 9,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়ে গেছে। এখন কিন্তু বেক্টর ফুডের টাফ টাইম চলে এসেছে, কারণ এখন ওগুলো লড়তে হয় ব্রিটানিয়ার সাথে। আমরা মোটামুটি এক্সপ্যান্ড করেছে, অনেকটা এরিয়া বেক্টর ফুড ছড়িয়ে গেছে। এখন কিন্তু বেক্টর ফুডের মানে 25%, 30% গ্রোথ করা খুব মুশকিল। এটা মার্কেটে বুঝে গেছে। দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে কিন্তু বেক্টর ফুডের শেয়ারে কোনো নো রিটার্নস। তার জন্য মার্কেট কিভাবে দেখে, যখনই এইসব সেক্টর, এফএমসি সেক্টর, এখানে কোনো খুব একটা ব্র্যান্ড ফ্যান্ড কাজ করে না। এটা পুরো ডিস্ট্রিবিউশন গেম। ব্রিটানিয়া বলুন, বেক্টর ফুড বলুন, বিকাজি বলুন, বরুণ বেভারেজ বলুন, जो दिखता है वही बिकता है, এই প্রসেসে চলে। মানে যত কাউন্টারে আপনার মাল থাকবে, বিস্কুট, ভুজিয়া, বিকাজি, তত আপনার সেল হবে। এরা তো মানে ডিস্ট্রিবিউশন করতে করতে অল ইন্ডিয়াতে এখন এক্সপ্যান্ড করে গেছে। এখান থেকে ওরা এই মুহূর্তে এদের আর 25%, 30% গ্রোথ করতে পারবে না। তার মানে আমাদের তাহলে এই সেক্টরে খুঁজতে হবে ছোট ব্র্যান্ড কে আছে, ছোট কোম্পানি কে আছে এই সেক্টরে, এবং যে দুর্দান্ত এক্সপ্যান্ড করছে। দেখুন বিস্কুট ইন্ডাস্ট্রি এখন দেখবেন চলে এসেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, মাত্র 500 থেকে 600 কোটি টাকা মার্কেট ক্যাপ। এরা কি করছে, এরা দুর্দান্ত ভাবে এক্সপ্যান্ড করছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল রাজস্থানের নিমিরানাতে ছিল মনে হয় 3,400 মেট্রিক টন ক্যাপাসিটি ছিল। এটা অলরেডি ওখানে প্রায় ওই ক্যাপাসিটি এদের অলরেডি এখন 80 থেকে 90% ক্যাপাসিটি ওরা ইউটিলাইজ করে নিয়েছে। এই হারে গ্রোথ করছে এরা, এবং প্লাস ওরা আরো একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে সেকেন্দ্রাবাদ ইউপিতে। ওখানে প্রায় 5,200 মেট্রিক টন পার ইয়ার। এটা খুললে কি হবে, FY27-এ মানে পুরো FY27টার যে পুরো FY27-এর মধ্যে এই যে খুলছে সেকেন্দ্রাবাদে নতুন 5,200 মেট্রিক টন ক্যাপাসিটি, এটার পুরো ফ্যাসিলিটিটা পাবে। এই জন্য কোম্পানি ধরুন কি হারে এক্সপ্যান্ড করছে দেখছেন, 50%, 60%, 100% সেলস গ্রোথ করেছে। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, পুরো FY26 এরা 50% সেলস গ্রোথ করবে। আর FY26 যা সেলস থাকবে তার 75% গ্রোথ করবে হচ্ছে FY27-এ। মানে FY26-এ 50% গ্রোথ করবে, আর FY27-এ 75% গ্রোথ করবে। মানে কি দুর্দান্ত গাইডেন্স। এটা কেন দিতে পারছে, এটা সবাই বিজনেস করছে। এদের এখন শুধু এটা মানে নর্থ ইন্ডিয়া মানে দিল্লি, NCR সব জায়গায় বিজনেস করে যাচ্ছে। এদের এখন জার্নি কেবল স্টার্ট হলো আর কি। মাত্র 600 কোটি টাকা মার্কেট ক্যাপ, মাত্র 600 কোটি টাকা। যদি এখান থেকে 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপ যায় নেক্সট 3 থেকে 4 বছরে, তাহলে বুঝতে পারছেন শেয়ারটা কোন জায়গায় যাবে, 8x 10x হয়ে যাবে। কারণ ওদের কাছে প্রচুর স্কোপ আছে না, যেটা বেক্টর ফুডের কাছে নেই। কারণ বেক্টর ফুড অলরেডি 9,000 কোটি টাকার কোম্পানি, অলরেডি এক্সপ্যান্ড করে গেছে।
কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির কাছে প্রচুর অপরচুনিটি আছে। মাত্র 600 কোটি টাকার কোম্পানি, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, নিউ মার্কেটে যাচ্ছে এরা। তো বুঝা গেল মার্কেট কি করে দেখে, মার্কেট দেখবে তার মধ্যে কি স্কোপটা কি আছে। আপনি যখন বিস্কুট ইন্ডাস্ট্রিটা দেখেন, ব্রিটানিয়া অনেক আগে কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, গ্রোথ চলে গেছে। ভেক্টর ফুড এখন গ্রোথ স্লো হয়ে গেছে, কারণ অনেকটা এক্সপ্যান্ড করে গেছে ভেক্টর ফুড। এখন কে চলে এসছে, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। সেই ভেক্টর ফুডের জায়গাটা নেবে হচ্ছে এখন ইন্টিগ্রেটেড। আমাদেরকেও এইভাবে ভাবতে হবে, বিজনেস মডেলটাকে আমাদের এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এই মুহূর্তে আপনি এফএমসিজি সেক্টর দেখেন, বিস্কুট সেক্টরে কিন্তু সেরা ডিল হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। আপনি যদি কফি সেক্টরে দেখেন, যেটা কফি ম্যানুফ্যাকচারিং করছে, আমি যে কফিটা খাই আর কি, যে কফি যে পাউডারটা ম্যানুফ্যাকচারিং করছে, যে রেডিমেড যে পাউডারটা কিনতে নেসক্যাফে বা এই ধরনের যে পাউডারগুলো কিনি, এখানে দেখুন ইন্ডিয়াতে দুটো কোম্পানি লিস্টেড আছে, কম্পিটিটর যদি বলতে পারেন। সিসিএল প্রোডাক্টস, কন্টিনেন্টাল কফি, আর হচ্ছে ভিন্টেজ কফি। সিসিএল প্রোডাক্ট তো সবাই জানেনি, অনেক ফেমাস কোম্পানি, মানে এত বড় কোম্পানি, দীর্ঘদিন থেকে বিজনেস করে যাচ্ছে। সিসিএল কিন্তু মোটামুটি অল ইন্ডিয়া এক্সপ্যান্ড করে এরা, মোটামুটি ইউরোপ, ভিয়েতনাম সব জায়গায় এক্সপ্যান্ড করে গেছে সিসিএল। যদি আপনি 4 থেকে 5 বছর দেখেন, এটা 20%, 30% করে গ্রোথ করে গেছে। এক্সপ্যান্ড করতে 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 এরা এখন কিন্তু এদের এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখেন প্রায় 75,000 মেট্রিক টন ক্যাপাসিটি, 75,000 মেট্রিক টন। কফির তো 3 রকম, মানে কফি যে আমরা এরা যে কফি ম্যানুফ্যাকচারিং করে, মোটামুটি 3 রকম কফি হয়। একটা স্প্রে ডায়েট কফি, একটা অ্যাগ্লুমারেটেড কফি, একটা ফ্রিজ ডায়েট কফি। স্প্রে ডায়েট কফিটা কি সব থেকে সস্তার কফি, আর যেটা হচ্ছে মানে অ্যাগ্লুমারেটেড মিডিয়াম, আর সব থেকে যে প্রিমিয়াম থাকে এটা হচ্ছে ফ্রিজ ডায়েট কফি। এই সিসিএল প্রোডাক্ট যে আছে, এরা 3টে সেকশনে দুর্দান্ত গ্রোথ করেছে। গ্রোথ করতে 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 আজকে কোম্পানিকে দেখুন পুরো অল ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেছে। এর ফলে কি হয়েছে, এখন কিন্তু সিসিএল প্রোডাক্টস ওই 30%, 35%, 40%, 50% করে গ্রোথ করতে পারবে না। এটা অলরেডি সব জায়গায় ছড়িয়ে গেছে সিসিএল, পুরো মার্কেটে এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এই জন্য এখন দেখুন গ্রোথ করছে ভিন্টেজ কপি, মানে ভিন্টেজ কপির মার্কেট ক্যাপ কত, এখন ছোট 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ, মানে সিসিএল এর 7 ভাগের 1 ভাগ। ভিন্টেজ কপির থেকে সিসিএল প্রায় 7 টাইমস বড় কোম্পানি। যেমন সিসিএল কিন্তু শেষ স্কোপটা নেই, এরা সবকিছু করে নিয়েছে। এরা অ্যাগ্লুমেটেড কফি, সব থেকে যে কফির সব থেকে বেশি মার্জিন দেয়, ফ্রিজ ডায়েট কফি, সেটা এখন কিন্তু সিসিএল এর মেন প্রোডাক্ট। তবুও কিন্তু সিসিএল কি দেখুন 20 থেকে 25% বেশি গ্রোথ করতে পারছে না। এরা অলরেডি এদের এক্সপ্যান্ড করে গেছে, এখান থেকে আর কি গ্রোথ করবে। এরপরে এদের গ্রোথ কমতে থাকবে, 25% থেকে 20% হবে, 15% হবে। আর ভিন্টেজ কফি কি, ভিন্টেজ কি সবাই মতো জার্নি শুরু হলো। যে আপনি লাস্ট 1 বছরও দেখেন, 1 থেকে 1.5 বছরে দেখবেন ভিন্টেজ কফি কিন্তু 40%, 50%, 80% করে শেষ গ্রোথ করে যাচ্ছে। কারণ কি, কারণ এরা ইউরোপ, আফ্রিকা থেকে মার্কেট শুরু করেছে। আর কফির বিজনেস তো, কফির বিজনেসটা কিন্তু বেশিরভাগই এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়। কারণ ইন্ডিয়াতে কফির ডিমান্ড কম। কফির ডিমান্ড কোন দিকে বেশি, ইউরোপ, আফ্রিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, এইসব মার্কেট হচ্ছে কফির ডিমান্ড বেশি। এখন তো ভিন্টেজ কফি সবাই জার্নি শুরু করেছে, শুধুমাত্র ইউরোপ আর আফ্রিকা মার্কেট থেকে শুরু করেছে। এখন অস্ট্রেলিয়া যাবে, আমেরিকা যাবে। এই জন্য দেখেন ভিন্টেজ কফি সমানে মানে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। প্রথমে ছিল এদের কাছে 2000 মেট্রিক টন ক্যাপাসিটি, তারপরে করলো 6500 মেট্রিক টন ক্যাপাসিটি, এবছর এরা কত বলেছে, 11,000 মেট্রিক টন ক্যাপাসিটি করেছে। আর ভিন্টেজ কফির কিন্তু কোনো প্রিমিয়াম কফি ছিল না, এদের মেন বিজনেস ছিল হচ্ছে স্প্রে ডায়েট কফি, মানে লো মার্জিন কফি। এখন ভিন্টেজ কফি কি করছে, এরা একটা 5200 মেট্রিক টনের ক্যাপাসিটির একটা পুরো ইউনিট বানাচ্ছে, নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট, 5200 মেট্রিক টন। এটা পুরোপুরি হবে ফ্রিজ ডায়েট কফি, মানে সবথেকে প্রিমিয়াম কফি। মানে এরা তো কেবল জার্নি শুরু করছে প্রিমিয়াম কফি নেক্সট ইয়ার থেকে। এরপরে কি হয়, ভিন্টেজ কফির আরও আপনার প্রফিট মার্জিন বাড়তে থাকবে। ছোট কোম্পানি, এতে কেবল জার্নি শুরু করেছে, মানে আমাদের ভিন্টেজ কফিতে হিউজ স্কোপ আছে। আর একটা সবথেকে যেটা মেন ডিফারেন্স ভিন্টেজ কফি আর সিসিএল প্রোডাক্টসের মধ্যে, একটা সিসিএল হিউজ কোম্পানি, এটা অলরেডি পুরো স্যাচুরেটেড হয়ে গেছে। তাছাড়া যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে যে কফি যে বিনসটা আছে না, এই কফি বিনসটা কিন্তু ভিন্টেজ কফি নিজেরাই প্রডিউস করে। মানে কি করে, কফি সিড কালেক্ট করে নিজেরাই নিজেরাই ইনহাউস কি করে, প্ল্যান্টেশন করে কফি। সেই প্ল্যান্টেশন করে নিজেরাই কফি বিনস তৈরি করে। আর সিসিএল প্রোডাক্ট কিন্তু প্ল্যান্টেশন করে না, এরা কফি বিনস আউটসোর্সিং করে। এতে কি হয়, ভিন্টেজ কফি দেখবেন
প্রফিট মার্জিনটা বেশি। এবার যেহেতু এরা নিজেরাই কফি বিনসটাকে নিজেরাই প্ল্যান্টেশন করছে, প্ল্যান্টেশন একটা কফি বিনস তৈরি করছে, এদিকে ভিন্টেজ কফিকে আউটসোর্সিং করতে হচ্ছে না কফি বিনসটাকে, নিজেরাই বাগান লাগিয়ে নিজেরাই হারভেস্টিং করে নিজেরাই কফি বিনস তৈরি করছে। এদিকে ইন ফিউচারে দেখবেন ভিন্টেজ কফির প্রফিট মার্জিনটা আরো বাড়বে, কারণ একে কফি বিনসটাকে বাইরে থেকে আউটসোর্সিং করতে হচ্ছে না। আর প্লাস এটা কি করছে এখন, এটা প্রিমিয়াম কফি যেটা আছে, মানে ফ্রিজ ডেয়ার কফি, সেটার দিকে এখন এদের নজর, এটা থেকে এদের প্রফিট মার্জিন আরো বাড়বে। আর প্লাস স্কোপ তো হিউজ আছে এদের, ছোট্ট মার্কেট ক্যাপ, 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ কোম্পানি, মানে জার্নি কেবল শুরু হয়েছে। এই জন্য দেখেন ভিন্টেজ কফি রেজাল্ট দেখছেন 50%, 60%, 70%, 80%, 100% শেষ বোধ করে যাচ্ছে। তার মানে তারা যদি কফি সেক্টরে দেখেন, এখানে ভিন্টেজ কফি হচ্ছে মানে এই সেক্টরের বেস্ট কোম্পানি হচ্ছে ভিন্টেজ কফি। আর যদি আপনি এফএমসিজি সেক্টরে আরো একটি পার্ট দেখেন, সেটা হচ্ছে চকলেট ইন্ডাস্ট্রি। আমি যে কোম্পানি নিয়ে কথা বলবো সে ডাইরেক্ট চকলেট বিক্রি করে না, চকলেটের র মেটেরিয়ালস বিক্রি করে, সেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। ইন্ডিয়ান শেয়ার মার্কেটের লিস্টেড একমাত্র কোম্পানি, যার কারণে এখানে কিন্তু মানে এফএমসিজি সেক্টরে মনোরমার অ্যাকচুয়ালি কোনো কম্পিটিটরই নেই, নো কম্পিটিটর। মনোরমা ইন্ডাস্ট্রি কি করে, এরা অ্যাকচুয়ালি চকলেটের যে থাকে না র মেটেরিয়ালস, কোকো বাটার, এরা কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানায়। কেন, মানে কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। এবার কোকো বাটারের কি হয়, চকলেটের যেটা মেন কম্পোনেন্টস থাকে কোকো বাটার, এখন কোকো বাটারের প্রাইস হয়ে গেছে লাস্ট প্রায় 1 থেকে 2 বছরে 2x 3x হয়ে গেছে কোকো বাটারের প্রাইস। কোকো বাটারের প্রাইস এত বেড়েছে, প্লাস এদের একটা ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, মাল পাওয়া যাচ্ছে না। যে যেখান থেকে সব কোকো বাটারের সিডগুলো যেখান থেকে কালেক্ট করে আর কি, ওখানে এদের একটা সমস্যা হচ্ছে আউটসোর্সিং এ। এই জন্য সব কোম্পানি এখন কি করেছে, যেহেতু কোকো বাটারের প্রাইস প্রায় 2x 3x হয়ে গেছে, সব চকলেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করছে, কোকো বাটারের বদলে খুঁজছে কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এই কোকো বাটারের দাম এত বাড়াতে সব থেকে সুবিধা হয়েছে মনোরমা ইন্ডাস্ট্রিজের। এটা কি বানায়, সিবিই বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানায়, সেম কাজ করে, সেম প্রপার্টিস, দাম অনেক কম কোকো বাটারের থেকে। এই জন্য আজকে দেখুন মনোরমা ইন্ডাস্ট্রিজের হিউজ ডিমান্ড। মনোরমা ইন্ডাস্ট্রিজের মানে যত ওয়ার্ল্ডের বড় বড় চকলেট কোম্পানি আছে, মার্স, ফেরারো রোশর, নেসলে, সবাই কিন্তু এখন মনোরমা ইন্ডাস্ট্রিজের ক্লায়েন্ট হয়ে গেছে। কোকো বাটার বাড়াতে কোকো বাটারের প্রাইস এত বেড়ে গেছে যে মনোরমা ইন্ডাস্ট্রিজের ডিমান্ড হিউজ হয়ে গেছে। তার মধ্যে এই কোম্পানি সব থেকে যেটা বড় কাজ করেছে, 2024-এ মোটামুটি জুন জুলাই, এদের আগে কত ছিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, ছিল মোটামুটি 15,000 মেট্রিক টন, সেটা বাড়িয়ে এখন করে নিয়েছে কত 40,000 মেট্রিক টন FY26। এখন এরা কি করছে, এটাকে বাড়িয়ে আরো করছে 52,000 মেট্রিক টন, আরো 30% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। তার কারণটা কি, 2 বছরের মধ্যে দেখুন 15,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 40,000 মেট্রিক টন, তাহলে বাড়িয়ে করেছে কত 52,000 মেট্রিক টন। একটা কোম্পানি এইভাবে কখন বাড়ে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যখন তার ডিমান্ড বহুত তাগড়া থাকে, আর এদের এক্সিকিউশন টপ ক্লাস এক্সিকিউশন। রাঁচিতে আপনি 1.5 থেকে 2 বছর এদের রেজাল্ট দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে মানে মোর দ্যান 50% সেলস গ্রোথ করছে প্রতিটা কোয়ার্টারে, সঙ্গে অপারেটিং লেভারেজ। বুঝতে পারছি বিজনেস গ্রোথটা কোন জায়গাটায় আছে এদের। আর এদের সব থেকে বড় সুবিধা, শেয়ার মার্কেটে ভারতে কোনো কোম্পানি নেই লিস্টেড যারা এদের এই মানে মনোরমা ইন্ডাস্ট্রির কম্পিটিটর নেই। এদের যে বিজনেস মডেল, এরা কি বানায়, এরা কিছু ফ্যাটস বানায়, স্পেশালিটি ফ্যাট, আর কিছু অয়েলস বানায় যেগুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। আর কি বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানায়, সিবিই বানায়। বাকি কিছু কিছু কোম্পানি যেমন গোকুল এগ্রো বা এই ধরনের দু একটা কোম্পানি আছে যারা এই কিছু ফ্যাটস আর অয়েল বানায়, যেগুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। আর কোকো বাটার ইকুইভ্যালেন্ট কেউ বানায় না, এটা কিন্তু ইন্ডিয়াতে লিস্টেড একমাত্র মনোরমা ইন্ডাস্ট্রিজই বানায়। মানে এটা কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানাতে যে সিটটা লাগে, সেটা পাওয়া যায় ওয়েস্ট আফ্রিকাতে, চিয়া সিড, এটা কিন্তু পাওয়া যায় ওয়েস্ট আফ্রিকাতে। সেই ওয়েস্ট আফ্রিকার সব সে বিশাল ফরেস্ট রিজিয়নে সব ট্রাইবাল এগুলো কালেক্ট করে, ওখান থেকে মনোরমা ইন্ডাস্ট্রি তার থেকে কালেক্ট করে, কারণ ওখানে ওয়েস্ট আফ্রিকাতে ওদের সাবসিডিয়ারি আছে, ব্রাঞ্চ রয়েছে। সেই ব্রাঞ্চের থেকে এরা আদিবাসীদের কাছ থেকে সেই চিয়া সিডগুলোকে কালেক্ট করে তারপর ইন্ডিয়াতে এসে সেগুলো সেই চিয়া সিডকে প্রসেস করে এখান থেকে এরা সিবিই বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এই বিজনেসটা খুবই ডিফিকাল্ট। মানে এদের কনক্লুশন কোশ্চেনও করেছে যে যদি কোনো নতুন কোম্পানি চলে আসে মার্কেটে, ওরা বলছে যদি কোনো মার্কেটের কোম্পানি চলেও আসে, এই যে আমাদের 10-15 বছর রিলেশন
ওয়েস্ট আফ্রিকা ট্রাইবালদের থেকে কালেক্ট করা এই চিয়া সিডগুলো, এটা খুব ডিফিকাল্ট কাজ। ফট করে নতুন কেউ সেখানে ঢুকতে পারবে না। এটা তো এটা এরকম একটা র মেটেরিয়াল যেটা মার্কেটে পয়সাতেও কিনতে পাওয়া যাবে না। এসব কি এইসব চিয়া সিডগুলো সব ওয়েস্ট আফ্রিকার ঘন জঙ্গলে সে গাছের তলায় পড়ে থাকে, ওখান থেকে কালেক্ট করতে লাগে। এই কালেক্ট কারা করে? আদিবাসীরা করে। আর আদিবাসীদের সাথে মনোরমার রিলেশনটা প্রায় 15-20 বছরের। 15-20 বছর লাগছে এদেরকে রিলেশন তৈরি করতে। এই জায়গাটা নতুন কোনো কোম্পানি এসে এটাকে শুরু করা খুব ডিফিকাল্ট কাজ। এই জন্য কি হচ্ছে দেখুন, মনোরমা কিন্তু এই মানে সিবিতে এরা কিন্তু মনোপলি, সিবিতে কিন্তু কোনো কম্পিটিটর নেই। এই জন্য মনোরমা এখন বিজনেস দেখুন লাগাতার 50%, 60% করে গ্রোথ করে যাচ্ছে। আর শুধু নাম্বার, আমরা শুধু নাম্বার দেখি না, এত নাম্বার, এত ভালো রেজাল্ট কেন করছে? তার কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। সেম ভিন্টেজ কফিরও তাই, এত ভালো বিজনেস কেন করছে? বিজনেস মডেল। তাহলে বুঝে গেল আমি কি কি বুঝাতে যাচ্ছি। যদি আপনি যখন এফএমসিজি সেক্টরে দেখেন, বিস্কুট, আপনি যদি বিস্কুট ইন্ডাস্ট্রি দেখেন, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। আপনি যদি কফি ইন্ডাস্ট্রিতে দেখেন, ভিন্টেজ কফি। আর যদি আপনি চকলেটে দেখেন, কোকো বাটার ইকুইভ্যালেন্টে দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ। মানে এরা এখন মানে এই সেক্টরের রাজা বলতে পারেন। আমি নাম্বারের কথা, আমি নাম্বারে যাচ্ছি, রেজাল্ট যাচ্ছি, শুধু আমি বললাম বিজনেস ওয়াইজ এরা কোন দিকে আছে। এভাবে আপনাদেরকে বিজনেস মডেল অ্যানালাইসিস করে তারপরে স্টক সিলেকশন করতে হবে। নাম্বার থেকে শুধুমাত্র রেজাল্ট থেকে স্টক সিলেকশন করবেন না, তাহলে কি হবে, সেই স্টকটার প্রতি কিন্তু কোনো কনফিডেন্স থাকবে না। থ্যাংক ইউ।